আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে আজকের ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের তোমাদের নৌ বিমার ক্লাস অর্থাৎ দ্বাদশ অধ্যায়ের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মূলত নৌ বিমা কি, নৌ বিমার বিভিন্ন প্রকার শ্রেণী বিভাগ এবং নৌ বিমার মূলনীতি সহ যেসব শর্ত রয়েছে, ব্যক্ত এবং অব্যক্ত শর্ত, এই শর্তসমূহ এবং এরপরে কিন্তু আমরা নৌ বিমার বিভিন্ন ধরনের বিপদসমূহ জানবো এবং এই বিপদসমূহের এগেনস্টে আমরা কি কি ধরনের বিমাপত্র, নৌ বিমাপত্র গ্রহণ করতে পারি সেগুলো সম্পর্কে জানবো। এবং সর্বশেষ আমরা এই অধ্যায়ের নৌ বিমা সম্পর্কিত কয়েকটি কতিপয় শব্দ রয়েছে সেগুলো আমরা বিশ্লেষণ করব এবং তারপরে আমাদের মূল টপিকগুলো আলোচনার পর আমরা এই অধ্যায়ের 15টি এমসিকিউ দেখব এবং এরপরে একটি সৃজনশীল আলোচনার মাধ্যমে তোমাদের এই অধ্যায় থেকে কিভাবে এমসিকিউ এবং সৃজনশীলে কিভাবে সর্বোচ্চ মার্কস অ্যাচিভ করতে পারো সেই বিষয়গুলো কিন্তু আজকে ক্লাসে আলোচনা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে চলো আমাদের ক্লাসটি শুরু করি। তো প্রথমে আমরা জেনে নিব নৌ বিমা কি। আমরা সবাই জানি বিমা হচ্ছে ঝুঁকি বন্টন প্রক্রিয়া। তাহলে নৌ বিমার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? নৌ বিমা হচ্ছে সামুদ্রিক বিপদজনিত ক্ষয়ক্ষতি বন্টন প্রক্রিয়া বা ঝুঁকি বন্টন প্রক্রিয়া। এরপর বলছে এর মাধ্যমে বিমা কোম্পানি সমুদ্রপথে জাহাজ বা জাহাজের পণ্যের ঝুঁকি বহন করে। তাহলে এর মাধ্যমে বিমা কোম্পানি দেখো শুধুমাত্র জাহাজ নয়, শুধুমাত্র কি নয়, জাহাজ নয়, জাহাজের পাশাপাশি জাহাজে বহনকৃত পণ্য অথবা মাসুল রয়েছে, এই বিষয়গুলো আমরা জানবো। তো আমরা আপাতত জানি যে জাহাজ অথবা জাহাজে বাহিত যে পণ্য রয়েছে সেগুলো ঝুঁকি বহন করে। এরপর নৌ বিমায় দাবির পরিমাণ বিমাকৃত বিষয়বস্তুর বেশি হবে না। দেখো নৌ বিমার ক্ষেত্রে আমাদের যে বিষয়বস্তু রয়েছে বিমা, সেটি হতে পারে জাহাজ, সেটি হতে পারে জাহাজে বাহিত পণ্য, হতে পারে মাসুল। তো এই বিষয়গুলো কখনোই বিমাকৃত যে অঙ্ক রয়েছে সেটির বেশি হবে না, অর্থাৎ কোনো ক্ষতিগ্রস্ত হলে যতটুকু বিমা করা রয়েছে তার বেশি হতে পারবে না। এরপরে বলছে অনেকে নৌ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলেও আখ্যায়িত করে। অনেকে নৌ বিমাকে কি বলে? ক্ষতিপূরণের চুক্তি বলেও আখ্যায়িত করে। নৌ বিমাকে আমরা বলি ক্ষতিপূরণের চুক্তি, কিন্তু জীবন বিমাকে বলি আমরা আর্থিক নিশ্চয়তার চুক্তি, কারণ জীবনকে কখনোই টাকার বিনিময়ে রিপ্লেস করা যায় না। এই জন্য আমরা জীবন বিমার অধ্যায়েও কিন্তু এই বিষয়টি আলোচনা করেছি। তাহলে আমরা নৌ বিমাকে বলতে পারি ক্ষতিপূরণের চুক্তি। নৌ বিমার চুক্তি হলো এমন একটি চুক্তি যেখানে বিমাকারী বিমা গ্রহীতাকে সমুদ্র যাত্রা সংক্রান্ত ক্ষয়ক্ষতির বিরুদ্ধে নির্ধারিত পন্থায় ও নির্ধারিত সীমা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের দায় গ্রহণ করে। এটি বলা হয়েছে 1906 সালের ব্রিটিশ নৌ বিমা আইনে। তাহলে নৌ বিমা আইন কত সালের? দেখো তো, নৌ বিমা আইন হচ্ছে 1906 সালের, যেটি এখনো প্রচলিত, যেটি ব্রিটিশ আইন ছিল সেটি এখনো আমাদের দেশে প্রচলিত। তাহলে নৌ বিমা আইন আমাদের দেশে প্রচলিত আইন কত সালের? ব্রিটিশ আইন 1906 সালের। এরপরে আমরা যদি যাই নৌ বিমার শ্রেণী বিভাগে যদি যাই, তাহলে দেখবো নৌ বিমাকে আমরা মেজর ক্যাটাগরিতে 4টি শ্রেণীতে ভাগ করতে পারি। নৌ বিমাকে আমরা মেজর ক্যাটাগরিতে কয়টি শ্রেণীতে ভাগ করতে পারি? 4টি শ্রেণীতে। এখন আমরা একটু পড়ে নিই। নৌ বিমা বলতে শুধু জাহাজের জন্য বিমা করা বোঝায় না, বরং জাহাজ স্থিত পণ্য, জাহাজের ভাড়া বা মাসুল এই সম্বন্ধনীয় নানা দায়ের জন্য গৃহীত বিমাকে বোঝায়। তাহলে আমরা নৌ বিমা বলতে অনেক সময় স্বাভাবিকভাবে বুঝতে পারি যে এটি যেহেতু নৌপথ সংক্রান্ত, এটি মনে হয় জাহাজের বিমা, কিন্তু আসলে এটি নয়, জাহাজের বিমা নয়, বরং জাহাজ স্থিত পণ্য বা জাহাজে যে বাহিত পণ্য রয়েছে সেটি, বা জাহাজের ভাড়া বা মাসুল এই সম্বন্ধনীয় যে কোনো কিছুর উপরে কি নৌ বিমা হতে পারে। তো এই নৌ বিমা শ্রেণীবিভাগকে আমরা মেজর 4টি ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে জাহাজ বিমা, প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে জাহাজ বিমা। এরপরে রয়েছে পণ্য বিমা, এরপরে ভাড়া বা মাসুল বিমা, এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে নৌদায় বিমা। এখন এই প্রত্যেকটির আমরা ব্যাখ্যা জানবো। আমি তোমাদের জন্য এমনভাবে স্লাইডগুলো সাজিয়েছি যেন প্রত্যেকটির প্রকারভেদ তোমরা প্রত্যেকটি স্লাইডের সাথে পেয়ে যাও। এখানে আমি ছোট করে দিয়ে দিয়েছি নৌ বিমার যে ছকটা বা যে শ্রেণীবিভাগটা রয়েছে, প্রত্যেকটা আলোচনার পাশাপাশি তোমরা যদি একটু খেয়াল করো তোমাদের এটা আত্মস্থ হয়ে যাবে, বারবার পড়াটা হয়ে যাবে, তখন কিন্তু আর তোমরা ভুলবা না। এ কারণে দিয়েছি তোমাদের সহজ করার জন্য। তো দেখো, নৌ বিমা শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমরা দেখেছি প্রথমে ছিল জাহাজ বিমা, সেই বিষয়টি আমরা এখন আলোচনা করব। তো জাহাজ বিমায় দেখো কি বলা হচ্ছে, নৌ বিমার অন্যতম বিষয়বস্তু হলো সামুদ্রিক যান বা জাহাজ। সমুদ্র যাত্রায় ব্যবহৃত জাহাজের আংশিক বা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। জাহাজের মালিক বা জাহাজের উপর বিমাযোগ্য স্বার্থ রয়েছে এমন কোনো ব্যক্তি ক্ষতি মোকাবেলার উদ্দেশ্যে যে বিমাপত্র গ্রহণ করে তাকে জাহাজ বিমা বলে।
তাহলে জাহাজ আংশিক ক্ষতিগ্রস্ত হতে পারে, পুরো ক্ষতিগ্রস্ত হতে পারে। এর উপর অর্থাৎ জাহাজের উপর বিমাযোগ্য স্বার্থ রয়েছে, জাহাজের মালিক হতে পারে বা জাহাজের মালিকের উত্তরাধিকারী যারা রয়েছে তারা হতে পারে, তাদের কিন্তু বিমাযোগ্য স্বার্থ রয়েছে এবং তারা চাইলে এই জাহাজ বিমা করতে পারবে। এবার আমরা যদি দুয়ে যাই, পণ্য বিমা, দুয়ে যদি যাই আমরা পণ্য বিমার ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, সমুদ্রে চলমান জাহাজে পরিবাহিত পণ্য বিভিন্ন কারণে বিনষ্ট হতে পারে, জাহাজের পণ্যের উপর জাহাজ কোম্পানির স্বার্থ বিদ্যমান। জাহাজের পণ্যের উপর কার বিমা স্বার্থ রয়েছে? জাহাজ কোম্পানির। জাহাজের পণ্যের উপর কার বিমা স্বার্থ রয়েছে? জাহাজ কোম্পানি। তারা এই পণ্যের উপর বিমাপত্র গ্রহণ করতে পারে, যাকে পণ্য বিমা নামে বলে অভিহিত করা হয়। যাকে কি বিমা নামে অভিহিত করা হয়? পণ্য বিমা। বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্য বিমা ব্যবহৃত হয়। তাহলে আমদানি রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নৌ বিমা, এবং নৌ বিমার একটা ক্যাটাগরি হচ্ছে আমাদের পণ্য বিমা। এখন জাহাজ কোম্পানির ক্ষেত্রে স্বার্থ বিদ্যমান রয়েছে, এটি আমরা কেন বুঝবো? কারণ জাহাজে যে পণ্য আমরা নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিই তখন কি ঘটে? তখন মূলত জাহাজের পণ্য এই যে নির্ধারিত জায়গা পর্যন্ত সঠিকভাবে বা সেফলি পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে জাহাজ কোম্পানির। এজন্যই কিন্তু জাহাজ কোম্পানির বাহিত পণ্যের উপর বা পরিবাহিত পণ্যের উপর বিমাযোগ্য স্বার্থ রয়েছে। এরপর তিনে যদি আমরা যাই, তিনে বলছে ভাড়া বা মাসুল বিমা। ভাড়া বা কি বিমা? মাসুল বিমা। ভাড়া বা মাসুল বিমা। জাহাজের রক্ষিত পণ্য নষ্ট হলে পণ্যের মালিকদের নিকট হতে জাহাজ কর্তৃপক্ষ ভাড়া বা মাসুল আদায় করতে পারে না। তাহলে জাহাজ কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে নিরাপদে পণ্য পৌঁছে দেওয়া। এখন এই পণ্য যদি নিরাপদে পৌঁছাতে না পারে, যদি রাস্তা পুরো নৌপথে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু কি তারা পুরো ভাড়া আর পায় না। তো সেটি বলা হচ্ছে জাহাজের ভাড়া বা মাসুলের সামুদ্রিক বিপদের কারণে যে ক্ষতি হয় তার রক্ষা কবচ হিসেবে যদি বিমাপত্র গ্রহণ করা হয় তাকে আমরা বলছি ভাড়া বা মাসুল বিমা। অর্থাৎ জাহাজ কর্তৃপক্ষ বা জাহাজের মালিক বা জাহাজের উপর বিমাযোগ্য স্বার্থ রয়েছে যার, তখন পরিবাহিত পণ্য যেন নিরাপদে নির্ধারিত জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে এর জন্য যে বিমা করা হয় তাকে আমরা বলছি মাসুল বিমা বা ভাড়া বিমা। এরপরে চারে যদি যাই, নৌদায় বিমা। চারে কি বলা হচ্ছে? নৌদায় বিমা। জাহাজের ক্যাপ্টেন এবং কর্মচারীদের অসতর্কতা এবং অসততার জন্য অনেক সময় জাহাজের রক্ষিত পণ্যের ক্ষতি হয়। জাহাজের কর্মকর্তা আহত বা নিহত হলে তার দায় দায়িত্ব জাহাজ কর্তৃপক্ষের উপরেই কিন্তু বর্তায়। অর্থাৎ কোনো দুর্ঘটনা, সমুদ্রপথে কোনো দুর্ঘটনার কারণে জাহাজের যে কর্মকর্তা রয়েছে তারা যদি আহত হয় বা নিহত হয়, তাদের দায় দায়িত্ব কর্তৃপক্ষের উপর বর্তায়। তো এই যে জাহাজের যাবতীয় দায় দায়িত্ব, মানে জাহাজে কর্মরত যারা রয়েছে তাদের দায় দায়িত্ব, এবং জাহাজে যারা কর্মরত রয়েছে তাদের অসতর্কতা বা অসততার কারণে যদি কোনো ক্ষতি হয়, সেটির বিপরীতে যে বিমা করা হয় সেটিকেই আমরা বলছি নৌদায় বিমা। সেটিকে আমরা কি বলছি? নৌদায় বিমা। এরপরে দেখো, এই ছিল আমাদের মেজর ক্যাটাগরিতে 4টি শ্রেণী বিভাগ। এরপরে বলছে নৌবিমার মূল নীতিসমূহ। নৌবিমার কি মূল নীতিসমূহ? প্রথমে বলছে চূড়ান্ত সৎবিশ্বাসের নীতি। চূড়ান্ত সৎবিশ্বাসের নীতি আমরা বিমা সম্পর্কে মৌলিক ধারণার ক্লাসে পড়েছি, গত ক্লাস অগ্নিবিমার ক্লাস ছিল সেখানেও পড়েছি। আজকে আবার দেখছি নৌবিমার ক্ষেত্রে একটা মূল নীতি হচ্ছে চূড়ান্ত সৎবিশ্বাসের নীতি। এখন চূড়ান্ত সৎবিশ্বাস নীতির মূল কথা হচ্ছে কোনোভাবেই কি করা যাবে না, কোনোভাবেই কোনো ধরনের বিমাপত্রে কোনো ধরনের অসত্য তথ্য দেওয়া যাবে না। জাহাজের যে বিভিন্ন ধরনের দলিলপত্র রয়েছে এগুলোর ক্ষেত্রে কোনো মিথ্যা বা ভুয়া তথ্য দেওয়া যাবে না, তাহলে কিন্তু চুক্তি বাতিল হবে। এরপর দেখো বিমাযোগ্য স্বার্থ থাকতে হবে, অর্থাৎ বিমাযোগ্য জাহাজের উপর বিমাযোগ্য স্বার্থ যাদের রয়েছে বা জাহাজস্থ পণ্য বা ভাড়ার উপর যার বিমাযোগ্য স্বার্থ রয়েছে তারাই শুধুমাত্র নৌবিমা করতে পারবে। ক্ষতিপূরণ নীতি দেখো, ক্ষতিপূরণের নীতির মূল কথা হলো যতটুকু পরিমাণ ক্ষতি হবে ততটুকুই কিন্তু বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে, এর বেশি দিবে না। তোমার ধরো বিমা দাবি রয়েছে 5 লক্ষ টাকা, বিমা দাবি রয়েছে কত? বিমা দাবি করেছে ধরো 5 লক্ষ টাকা বা বিমাপত্রে উল্লেখ আছে 5 লক্ষ টাকা, কিন্তু তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে 3 লক্ষ টাকার সম্পদ। কত টাকার সম্পদ? 3 লক্ষ টাকা। তাহলে ক্ষতিপূরণ দিবে এই 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা কি দিবে? ক্ষতিপূরণ দিবে। তোমাকে 5 লক্ষ টাকাই পুরো ক্ষতিপূরণ দিবে না। এটা হচ্ছে ক্ষতিপূরণের নীতি। এবার হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি। দেখো, যদি সম্পূর্ণ সম্পদ বিনষ্ট হয়ে যায় বা বিনষ্ট সম্পদের সম্পূর্ণ মূল্য যদি হচ্ছে বিমা কোম্পানি তোমাকে পরিশোধ করে বা যে বিমা গ্রহীতা রয়েছে তাকে পরিশোধ করে, তাহলে কি হবে? তাহলে ওইখানে যে আমাদের স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য যদি কোনো কিছু থাকে বা ওই সম্পদ থেকে যদি কোনো টাকা বা অর্থ উদ্ধার করা যায় সেটি পাবে হচ্ছে বিমা কোম্পানি। এটি হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতির মূল কথা। এরপর হচ্ছে ক্ষতির প্রত্যক্ষ কারণের নীতি বা কজা প্রক্সিমা বলা হচ্ছে এটিকে। তো আমরা ক্ষতির প্রত্যক্ষ কারণের নীতিকে বলছি ডিরেক্ট ক্রস বা কজা প্রক্সিমা। তো এই বিষয়টি হতে হবে অবশ্যই তুমি যে বিমা পলিসিটি নিয়েছো সেখানে উল্লেখিত প্রত্যক্ষ কারণের কারণে। তুমি ধরো নিয়েছো হচ্ছে জাহাজের বিমা, কিন্তু তোমার পণ্য ক্ষতিগ্রস্ত হলো, সেটা কিন্তু প্রত্যক্ষ কারণ হবে না। বা তুমি হচ্ছে করেছো জাহাজে
বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির বীমা, কিন্তু এটি অন্য কোনো কারণে হয়েছে যেটি বীমাপত্রে উল্লেখ নেই, তাহলে কিন্তু প্রত্যক্ষ কারণ হলো না। এরপর দেখো আনুপাতিক অংশগ্রহণ। দেখো নৌ বীমার ক্ষেত্রে আমরা কিন্তু দ্বৈত বীমা করতে পারি, এবং দ্বৈত বীমা করলে একাধিক বীমা কোম্পানির কাছে যেহেতু একই সম্পদের বীমা করা থাকে, তাহলে আমরা ক্ষতিপূরণ কিন্তু ডাবল নিতে পারবো না, বা 3টা বীমা কোম্পানির কাছে করা থাকলে 3 গুণ নিতে পারবো না, বরং যতটুকু ক্ষতি হবে ততটুকু হচ্ছে 2টা বীমা কোম্পানির কাছে করা থাকলে 2টা কোম্পানি, বা 3টা করা থাকলে 3টা কোম্পানি ভাগ করে তোমাকে দিবে, আনুপাতিক অনুসারে ভাগ করে তোমাকে দিবে। এটাকে বলা হয় আনুপাতিক অংশগ্রহণের নীতি, যেটা নৌ বীমার ক্ষেত্রেও প্রযোজ্য। আশা করি এই মূলনীতিগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডে যাব। দেখো নৌ বীমার চুক্তির অত্যাবশ্যকীয় শর্তাবলী। এই শর্তাবলীকে ভাগ করা যায় 2 ভাগে। একটা হচ্ছে ব্যক্ত শর্তাবলী, একটা কি ব্যক্ত, প্রকাশ্য বা মুখ্য শর্তাবলী, আরেকটি হচ্ছে অব্যক্ত, অপ্রকাশিত বা গৌণ শর্তাবলী। সাধারণত এমসিকিউতে ব্যক্ত এবং অব্যক্ত দিয়ে প্রশ্ন আসে যে নিচের কোনটি ব্যক্ত শর্তাবলী, নিচের কোনটি অব্যক্ত শর্তাবলী। তো আমরা ব্যক্ত শর্তাবলীগুলো একটু দেখি। দেখো যাত্রার নিরাপদ সময়ের উল্লেখ থাকবে ব্যক্ত শর্তাবলীর মধ্যে, যাত্রার সুনির্দিষ্ট তারিখ থাকবে, রক্ষী বহর সঙ্গে রাখতে হবে, অর্থাৎ যারা জাহাজের নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের সঙ্গে রাখতে হবে, বিমাকৃত সম্পদের নিরপেক্ষতা ঘোষণা করতে হবে, নিরপেক্ষতা ঘোষণা। তাহলে এই 4টি, একটি হচ্ছে সময়, একটি হচ্ছে সুনির্দিষ্ট তারিখ, একটি হচ্ছে রক্ষী বহর সাথে রাখা, এবং আরেকটি হচ্ছে নিরপেক্ষতা ঘোষণা। এই 4টি বিষয় হচ্ছে নৌ বীমার ব্যক্ত শর্ত, অর্থাৎ প্রকাশ্য শর্ত। আর যে অব্যক্ত শর্ত রয়েছে এগুলো হচ্ছে প্রকাশ করা লাগে না, লেখা লাগে না, এগুলো শুধু তুমি লিখলেও হবে চুক্তিপত্রে, না লিখলেও হবে, অর্থাৎ এগুলো অব্যক্তভাবেই থাকলেই এগুলো ধরে নেওয়া হয় যে এগুলো অবশ্যই আছে নৌ বীমার ক্ষেত্রে। তো জাহাজের সমুদ্রের চলাচল যোগ্যতা, তুমি জাহাজের বা নৌ বীমার করবা, তো সেক্ষেত্রে জাহাজ অবশ্যই সেটা চলাচল যোগ্য তো রয়েছেই, নাহলে তো তুমি বীমা করতে না। এবার হচ্ছে যাত্রার বৈধতা থাকতে হবে, নির্দিষ্ট সময়ে যাত্রাপথ পরিবর্তন না করা। তাহলে দেখো একটা হচ্ছে নিরাপদ সময়, সুনির্দিষ্ট তারিখ, আর এখানে বলছে নির্দিষ্ট সময়ে যাত্রা, তাহলে নির্দিষ্ট সময়ে যাত্রা হচ্ছে অব্যক্ত শর্ত, আর নিরাপদ সময় এবং সুনির্দিষ্ট তারিখ হচ্ছে ব্যক্ত শর্ত। রক্ষী বাহর সঙ্গে রাখা, নিরপেক্ষতা, এই 4টি হচ্ছে আমাদের ব্যক্ত শর্ত। আর অব্যক্ত শর্তের মধ্যে রয়েছে জাহাজের চলাচল যোগ্যতা, বৈধতা, নির্দিষ্ট সময়ে যাত্রা এবং যাত্রাপথ পরিবর্তন না করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো এখানে নৌ বিপদের কথা বলা হচ্ছে, নৌ বিপদের শ্রেণী বিভাগ আমরা পড়বো। তো নৌ বিপদের ক্ষেত্রে আমরা প্রধানত মেজর 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি নৌ বিমাকে। তো সেই 2টা হচ্ছে, একটা হচ্ছে প্রাকৃতিক বিপদ, আরেকটি হচ্ছে অপ্রাকৃতিক বিপদ। তাহলে সমুদ্রের পথে প্রাকৃতিক কারণে যে বিপদের সৃষ্টি হয় বা ঝুঁকির সৃষ্টি হয় সেটি হচ্ছে প্রাকৃতিক বিপদ। আর প্রাকৃতিক কারণ ছাড়া মনুষ্য সৃষ্টি বা অন্য কৃত্রিম সৃষ্টি যে কোনো ধরনের বিপদকে আমরা বলতে পারি কি অপ্রাকৃতিক বিপদ। এখন এটাকে যদি আমরা আরেকটু ডিটেইলে দেখি কি কি উদাহরণ হতে পারে। প্রাকৃতিক বিপদের মধ্যে থাকতে পারে সামুদ্রিক ঝড়, সমুদ্রে জাহাজ নিমজ্জিত হওয়া বা ডুবে যাওয়া, নিমজ্জিত মানে হচ্ছে ডুবে যাওয়া, ভাসমান বরফখণ্ডে ধাক্কা লাগা, অর্থাৎ অনেক সময় আমাদের যে মেল্টিং আইস আছে বা হচ্ছে যে সব ফ্লোটিং আইস আছে ওইগুলোর উপর ধাক্কা লেগে অনেক সময় জাহাজ ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় ডুবেও যেতে পারে। এরপর অপ্রাকৃতিক বিপদের মধ্যে রয়েছে জলদস্যু, শত্রু বা আগুন, পণ্য নিক্ষেপ, যুদ্ধকালীন পরিস্থিতি। পণ্য নিক্ষেপ আমরা আরো বিস্তারিত পড়বো, কতিপয় শব্দ রয়েছে সেখানে পড়বো। আমি এখানে সংক্ষেপে বলতে পারি যে অনেক সময় জাহাজ ডুবে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য জাহাজে যারা স্টাফ রয়েছে তারা কি করে, কিছু পণ্য সমুদ্রে ফেলে দেয়, এটাকে মূলত পণ্য নিক্ষেপণ বলা হয়। বিস্ফোরণ ও অন্যান্য বিপদসমূহ, তো এগুলো মূলত কৃত্রিম বা অপ্রাকৃতিক, আর এই পাশে যেগুলো রয়েছে সেগুলো তো প্রাকৃতিক। তোমরা বুঝতেই পারছো 2 ভাগে আমরা ভাগ করেছি, একটি হচ্ছে প্রাকৃতিক আর একটি হচ্ছে অপ্রাকৃতিক। এরপরে আমরা নৌবিমা পত্রের প্রকারভেদে যাব, অর্থাৎ নৌবিমার ক্ষেত্রে যেসব ঝুঁকি রয়েছে সেসব ঝুঁকিকে আমরা বিভিন্নভাবে অ্যাড্রেস করে একটাকে আইডেন্টিফাই করে তার অনুকূলে কি কোন ধরনের বিমাপত্র আমরা নিতে পারি সেটা আমরা এখন আলোচনা করব। তো নৌ বিমার ক্ষেত্রে আমরা দেখো কি বিমাপত্র রাখতে পারি। একই রয়েছে আমাদের যাত্রার বিমাপত্র। কি বিমাপত্র? যাত্রার বিমাপত্র। এই ধরনের বিমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে, এবং যদি উল্লেখিত নির্দিষ্ট যাত্রাপথ দিয়ে যাওয়ার সময় কোনো ক্ষতিগ্রস্ত বা ক্ষতির সম্মুখীন হয় সেক্ষেত্রে কিন্তু বিমা দাবি পরিশোধ করা হবে। এরপর দেখো সময় বিমাপত্র। এরপর যেটি বলছে সময় বিমাপত্র, এ ধরনের বিমাপত্রের ক্ষেত্রে কি নির্দিষ্ট সময় উল্লেখ থাকতে হবে, এবং ওই সময়ের মধ্যে যাত্রাকালে যদি কোনো বিপদ বা ঝুঁকির সৃষ্টি হয় বা ঝুঁকির কারণে বিপদের সম্মুখীন হতে হয় তখন কিন্তু বিমা দাবি বিমা কোম্পানি পরিশোধ করবে। এটি হচ্ছে আমাদের সময় বিমাপত্র। সাধারণত 12 মাসের বেশি সময়ের জন্য এ ধরনের বিমা করা হয় না। তাহলে যেহেতু সময় বিমাপত্র এটা
12 মাসের বেশি করলে কি হবে, বীমা কোম্পানির জন্য অনেক ঝুঁকির হয়ে দাঁড়াবে। এরপর দেখো মিশ্র বীমাপত্র। তাহলে আমরা একটা পড়লাম হচ্ছে যাত্রার বীমাপত্র, আর একটা হচ্ছে সময় বীমাপত্র। এই দুইটা যোগফল একসাথে হচ্ছে মিশ্র বীমাপত্র। অর্থাৎ যে বীমাপত্রে আমাদের যে যাত্রার যে নির্ধারিত পথ রয়েছে সেটি এবং পাশাপাশি সময়েরও উল্লেখ থাকে, এই দুটি বিষয় একসাথে যদি উল্লেখ থাকে সেটিকে আমরা বলছি মিশ্র বীমাপত্র। এ ধরনের বীমাপত্রে নির্দিষ্ট যাত্রার উল্লেখ থাকে এবং যাত্রার সাথে সাথে সময়েরও উল্লেখ থাকে। এরপরে দেখো 4 বলছে মূল্যায়িত বীমাপত্র। মূল্যায়িত বীমাপত্র এক্ষেত্রে কি হয়, দেখো মূল্যায়িত বীমাপত্রটা আমরা একটু ভালোভাবে বুঝি। তো মূল্যায়িত বীমাপত্রের ক্ষেত্রে কি হয়, আমাদের যে বীমাকৃত বস্তু রয়েছে সেটির মূল্য বীমা করার সময় নির্ধারণ করা হয়ে যায়। অর্থাৎ আমরা যখন বীমা করব তখনই, ধরো জাহাজের বীমা যদি করি, তাহলে আমরা জাহাজের মূল্য কত সেটা আমরা তখনই, বা বীমাকৃত মূল্য কত সেটা আমরা তখনই যাচাই করব। তো এক্ষেত্রে প্রথমেই বীমাকারী বীমা গ্রহীতার বীমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে সেই পরিমাণ অর্থ বীমাপত্রে বীমাকৃত অঙ্ক হিসেবে উল্লেখ করে। এরপর দেখো অমূল্যায়িত বীমাপত্র। দেখো অমূল্যায়িত বীমাপত্রের ক্ষেত্রে কোনটি ঘটে, প্রথমেই যে বীমাকৃত বিষয়বস্তু রয়েছে বা সম্পদ রয়েছে সেটির মূল্য নির্ধারণ করা হয় না, ক্ষতিগ্রস্ত হওয়ার পর মূল্য নির্ধারণের চেষ্টা করা হয়। তো বীমাকারী বীমাকৃত বিষয়বস্তুর মূল্য বীমাকারী পূর্ব হতে নির্ধারণ না করে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নির্ধারণ করে। এরপরে 6 যদি যাই, বৃহৎ ঝুঁকির বীমাপত্র। বৃহৎ ঝুঁকির বীমাপত্র, বীমার পরিমাণ বৃহৎ হলে অনেক সময় একাধিক বীমা কোম্পানি একত্র হয়ে নৌ বীমা করে। তো এটিকে আমরা বলছি যে বৃহৎ ঝুঁকির বীমাপত্র। এটিকে আমরা কি বলছি, বৃহৎ ঝুঁকির বীমাপত্র। বৃহৎ ঝুঁকির বীমাপত্র। তো বৃহৎ ঝুঁকির বীমাপত্রকে আমরা দ্বৈত বীমাও বলতে পারি, অর্থাৎ একই বিষয়বস্তু একাধিক বীমা কোম্পানির কাছে কি করা, বীমা করা। এরপর হচ্ছে বন্দর ঝুঁকি বীমাপত্র। বন্দর ঝুঁকি বীমাপত্রের ক্ষেত্রে কি বলছে, বন্দরের জাহাজ, বার্জ বা লাইটার সমূহের জন্য গৃহীত বীমা। অর্থাৎ বন্দরের অবস্থিত যেসব পণ্য রয়েছে সেসবের ক্ষেত্রে বা যেসব সম্পদ রয়েছে সেসবের উপর যে বীমা করা হয়। এবার দেখো আবরিত বা হচ্ছে ছাউনি বীমাপত্র। আবরিত বা কি ছাউনি বীমাপত্র। এরূপ বীমাপত্রে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট যাত্রাপথ, নির্দিষ্ট অঙ্কের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়। তাহলে এরূপ বীমাপত্রে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট যাত্রাপথ এবং নির্দিষ্ট অঙ্কের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট যাত্রাপথে বীমা গ্রহীতার যে সকল মালামাল পরিবহিত হবে তা পূর্বানুমান করে বীমাকৃত অঙ্ক বীমাপত্রে লেখা হয় এবং প্রিমিয়ামের সম্পূর্ণ অর্থ বীমাপত্র গ্রহণের সময় একবারে পরিশোধ করা হয়। তাহলে আবরিত মানে বা এক ছাতার আবরণে বা হচ্ছে একটি বিষয়ের মধ্যে যখন আমরা এই যে নির্দিষ্ট যাত্রাপথ, তারপর নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট অঙ্ক যেটা হচ্ছে পূর্ব থেকে নির্ধারণ করে বীমা করি সেটিকে আমরা বলছি আবরিত বা ছাউনি বীমাপত্র। এরপর দেখো 9 আসো ভাসমান বীমাপত্র। 9 কি বলছে, ভাসমান বীমাপত্র। একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজ নির্দিষ্ট সময়ের জন্য একই বীমাপত্রের আওতায় বীমা করা হলে তাকে আমরা ভাসমান বীমাপত্র বলি। তাহলে একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজ নির্দিষ্ট সময়ের জন্য একই বীমাপত্রের আওতায় বীমা করা হলে তাকে আমরা ভাসমান বীমাপত্র বলি। ধরো একজন মালিকের 100 জাহাজ আছে, এখন এই 100টা জাহাজ আলাদা আলাদা বীমা করতে গেলে তার তো অনেক কষ্টসাধ্য এবং হিসাব রাখাও দূর হয়ে পড়ে। তো এসব ক্ষেত্রে যখন একাধিক জাহাজের উপর একটি বীমার আওতায় একাধিক জাহাজকে বীমা করা হয় তখন সেটিকে আমরা বলি ভাসমান বীমাপত্র। এরপরে দেখো বলছে নামিক বীমাপত্র। এরপরে কোনটি বলছে, নামিক বীমাপত্র। তো নামিক বীমাপত্রের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো ঠিক এটার উল্টা। এ ধরনের বীমাপত্রের জাহাজের নাম, যাত্রার সময়, অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। তা দেখো জাহাজের নাম, যাত্রার সময়, অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তাহলে এই বিষয়গুলো কি হয়, একটা মাত্র জাহাজের ক্ষেত্রে হয়, নির্দিষ্ট বিষয় হয়ে যায়। এই বিষয়গুলো কি হয়, নির্দিষ্ট বিষয়ের উপর হয়ে যায়, বীমাপত্র গ্রহণের সময় উল্লেখ করতে হয়। এই বীমাপত্র ভাসমান বীমাপত্রের বিপরীত। তাহলে ভাসমানের বিপরীত কি, নামিক, আর নামিকের বিপরীত হচ্ছে ভাসমান। এরপরে আমরা যাই এক জাহাজি ও বহু জাহাজি বীমাপত্র। এটা হচ্ছে এক জাহাজি আর একটি হচ্ছে বহু জাহাজি বীমাপত্র। তো এক জাহাজের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এক জাহাজের ক্ষেত্রে বীমাপত্রে একটি মাত্র জাহাজ বীমা করা হয় তাই একে এক জাহাজি বীমাপত্র বলে। আর বহু জাহাজের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো বহু জাহাজের ক্ষেত্রে বীমাপত্র একই মালিকের একাধিক জাহাজ বীমা করা হয় তাকে বহু জাহাজি বীমাপত্র বলে। এটাকে তোমরা ভাসমানও বলতে পারো, এটাকে তোমরা কি বলতে পারো, ভাসমান। আর এটাকে কি বলা হয়, এক জাহাজিকে কি বলা হয়, এক জাহাজিকে আমরা বলতে পারি নামিক। নামিক, ওকে। এরপর দেখো অবরোধ বীমাপত্র। অবরোধ বীমাপত্র, যে বীমাপত্রে সামুদ্রিক বিপদের ঝুঁকি ছাড়াও এর আনুষঙ্গিক অন্যান্য ঝুঁকির দায়িত্ব গ্রহণ করা হয় তাকে অবরোধ বীমাপত্র বলে। তাহলে অবরোধ বীমাপত্রের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র সমুদ্রের যাত্রাপথে
কবলিত যে ক্ষতি রয়েছে সেটি নয়, বরং সেটার আনুষঙ্গিক, অর্থাৎ এর পূর্বে যে জায়গা রয়েছে সেখানের কিছু বিপদ বা একেবারে গন্তব্যে পৌঁছানোর পরেরও বিপদ, এই আনুষঙ্গিক বিপদগুলো কি যদি ঝুঁকি বিমাপত্রের আওতায় আনা হয় সেটিকে আমরা বলছি অবরোধ বিমাপত্র। তো দেখো উদাহরণস্বরূপ বলা হচ্ছে স্বর্ণখনি হতে স্বর্ণ উত্তোলন করে তা জাহাজে বোঝাই এবং তা বিক্রয়ের জন্য শোধনের জন্য নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সকল ধরনের বিপদের ঝুঁকি একই বিমাপত্রের আওতায় কভার করা হলে তাকে অবরোধ বিমাপত্র হিসেবে গণ্য করা হবে। তাহলে দেখো স্বর্ণখনি হতে স্বর্ণ উত্তোলন, তাহলে আমরা স্বর্ণ বহন করে নিয়ে যাব, স্বাভাবিকভাবে সেটাই বিমা করা হয়। কিন্তু যখন স্বর্ণ উত্তোলন থেকে শুরু করে একেবারে স্বর্ণের যে গন্তব্যস্থল রয়েছে সেখানে পৌঁছানো পর্যন্ত যাবতীয় ঝুঁকির যে বিমা করা হয় সেটিকে আমরা বলছি অবরোধ বিমাপত্র। তারপর 13তে যদি যাই আমরা মুদ্রা বিমাপত্র। মুদ্রা বিমাপত্রের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, যে সকল বিমাপত্র বিদেশি মুদ্রায় প্রদান করা হয় তাকে মুদ্রা বিমাপত্র বলা হয়। তাহলে ফরেন কারেন্সি বা বিদেশি মুদ্রায় যদি আমি কোনো বিমার চুক্তি করি সেটিকে আমরা বলবো মুদ্রা বিমাপত্র। যুগ্ম বিমাপত্রের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যদি একই বিমা গ্রহীতা একই বিষয়বস্তুর জন্য দুটি নৌ বিমা কোম্পানির নিকট হতে বিমাপত্র ক্রয় করে তাকে আমরা যুগ্ম বিমাপত্র বলি। তাহলে একই বিমা গ্রহীতা যদি একটি বিষয়বস্তুর জন্য দুটি বা একাধিক নৌ বিমা কোম্পানির নিকট হতে বিমাপত্র গ্রহণ করে তখন তাকে আমরা যুগ্ম বিমাপত্র বলি। তাহলে একটা জাহাজের জন্য, একটা জাহাজ ধরো অনেক বড় অঙ্কের, তো এটা একটা বিমা কোম্পানির কাছে বিমা করা হচ্ছে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, হয়তো তারা দেউলিয়া হয়ে যেতে পারে, তারা পূর্ণ ক্ষতিপূরণ নাও দিতে পারে। এই জন্য একাধিক বিমা কোম্পানির কাছে করলে কি হবে, ঝুঁকিটা বন্টন হয়ে যাবে, যেটাকে আমরা বলছি যুগ্ম বিমা। এবার দেখো আমাদের বিমাপত্রের প্রকারভেদ আমরা দেখলাম 14টা। তো এরপরে আমরা চলে যাব সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ। সমুদ্রের পথে কি কি ক্ষতি হতে পারে এবং সেগুলোর ব্যাখ্যা আমরা জানবো। তো আমরা এটাকে প্রধান ক্যাটাগরিতে ভাগ করতে পারি দুটিতে, একটি হচ্ছে সামগ্রিক ক্ষতি, প্রথমটি কি সামগ্রিক ক্ষতি, এবং আরেকটি রয়েছে দেখো আংশিক ক্ষতি, আরেকটি রয়েছে কি আংশিক ক্ষতি। তো সামগ্রিক ক্ষতিকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি, একটি হচ্ছে প্রকৃত সামগ্রিক ক্ষতি, একটি কি প্রকৃত সামগ্রিক ক্ষতি, আর একটা হচ্ছে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। এগুলোর ব্যাখ্যা আমরা পড়বো। এবার আংশিক ক্ষতিতে যাই। আংশিক ক্ষতিকে আমরা প্রধানত 4টি ক্যাটাগরিতে ভাগ করেছি, যার একটা হচ্ছে দেখো আংশিক ক্যাটাগরিটাকে আমরা প্রধানত কয়টি ভাগে ভাগ করেছি, 4টি ক্যাটাগরিতে ভাগ করেছি। কয়টি ক্যাটাগরিতে? 4টি। একটি হচ্ছে বিশেষ আংশিক ক্ষতি, একটি হচ্ছে সাধারণ আংশিক ক্ষতি, একটি হচ্ছে সাধারণ আংশিক ক্ষতি, আর হচ্ছে বিশেষ চার্জেস, এবং সর্বশেষ যেটি রয়েছে সেটা হচ্ছে স্যালভেজ চার্জেস। এখন এই বিশেষ আংশিক ক্ষতিরও আবার শ্রেণীবিভাগ রয়েছে। বিশেষ আংশিক ক্ষতির ক্ষেত্রে আমাদের জাহাজের বিশেষ আংশিক ক্ষতি, মালের আংশিক বিশেষ ক্ষতি এবং মাসুলের আংশিক বিশেষ ক্ষতি। তো এই 3টি শ্রেণী রয়েছে বিশেষ আংশিক ক্ষতির ক্ষেত্রে। সাধারণ আংশিক ক্ষতির ক্ষেত্রে আমরা আরও 2টা দেখছি, ত্যাগ শিকার এবং গচ্চা। আর বিশেষ চার্জেস এবং স্যালভেজ চার্জের আর কোনো শ্রেণীবিভাগ নেই। তো এই ছকটা একটু ভালো করে পড়ো এবং আমরা এখন ব্যাখ্যায় চলে যাব। এই ছকের যে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, সামগ্রিক ক্ষতি বা আংশিক ক্ষতির যে ব্যাখ্যাগুলো রয়েছে এবং শ্রেণীবিভাগের যে ব্যাখ্যা রয়েছে সেগুলো আমরা পড়বো। তো দেখো প্রথমেই রয়েছে, আমি তোমাদেরকে এইখানে ছকগুলো দিয়ে দিয়েছি যেন কোনটা কোন ক্যাটাগরি ওয়াইজ তোমরা বুঝতে পারো। তো প্রথমে আমরা সামগ্রিক ক্ষতি পড়ছি। কি পড়ছি? সামগ্রিক ক্ষতি। তো সামগ্রিক ক্ষতির একটা শ্রেণীবিভাগ হচ্ছে প্রকৃত সামগ্রিক ক্ষতি। সামগ্রিক ক্ষতির একটা শ্রেণীবিভাগ কি? প্রকৃত সামগ্রিক ক্ষতি। তো আমরা প্রথমে সামগ্রিক ক্ষতি কি সেটা জেনে নেব। সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে আমরা দেখছি যখন বিমাকৃত বিষয়ের সম্পূর্ণ অংশই ধ্বংসপ্রাপ্ত হয় বা পরিত্যক্ত ঘোষিত হয় তখন তাকে আমরা সামগ্রিক ক্ষতি বলি। তাহলে সামগ্রিক ক্ষতি আমরা কাকে বলি? যখন কোনো বিষয়বস্তু বা বিমাকৃত বিষয়বস্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে আমরা সামগ্রিক ক্ষতি বলি। প্রকৃত, এখন এই সামগ্রিক ক্ষতির ক্যাটাগরি হচ্ছে 2টা, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে উদ্ধারযোগ্য। তো আমরা প্রকৃতটা এখন আলোচনা করব। আমরা এখন কোনটি আলোচনা করব? প্রকৃত সামগ্রিক ক্ষতি যেটি রয়েছে, প্রকৃত সামগ্রিক ক্ষতি যেটি রয়েছে সেটি আলোচনা করব। তো ক্ষতিগ্রস্ত বিষয়বস্তু চিহ্নিত করা যায় না বা উদ্ধার করা যায় না, তাহলে সামগ্রিক ক্ষতি মানে আমরা বুঝতে পারছি যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়া, এবং এই পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়া বিষয়বস্তু আর চিহ্নিত করা যায় না, টোটালি আইডেন্টিফাই করা যায় না, খুঁজেই পাওয়া যায় না, তখন সেটাকে আমরা বলছি প্রকৃত। তখন সেটাকে আমরা কি বলছি? প্রকৃত। আর এটা রয়েছে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। পরেরটি কি রয়েছে? উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। পরেরটি কি রয়েছে দেখো? উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। তো উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে কি হয়? দেখা যায় যে আমরা ধরে নিয়েছি যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি বিষয়বস্তুর কিছুটা উদ্ধার করা যায়। ক্ষতিগ্রস্ত বিষয়বস্তু উদ্ধার করা সম্ভব হলে তাকে উদ্ধারের খরচ উদ্ধারকৃত পণ্যের সমান বা অতিরিক্ত হয়। তো সম্ভব হলেও দেখো উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি কোনটা? আমরা ধরে নিয়েছিলাম যে বিষয়টা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে, পাওয়া যাবে না, সেটাকে আমরা বলেছি সামগ্রিক ক্ষতি বা বিশুদ্ধ সামগ্রিক ক্ষতি। কিন্তু পরবর্তীতে যদি কোনো কারণে বা ক্ষতি হওয়ার পর যদি সেটাকে চিহ্নিত করা যায়, ধরো জাহাজ ডুবে গিয়েছে,
প্রাথমিকভাবে আমরা দেখেছি এটা প্রকৃত সামগ্রিক ক্ষতি, পরবর্তীতে যদি সেই জাহাজ চিহ্নিত করা যায় বা উদ্ধার করা যায় সেটাকে আমরা বলবো উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। কি বলবো? উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। কিন্তু এই উদ্ধার করতে গিয়ে খরচটা সাধারণত কি হয়? ধরো একটা জাহাজ ডুবে পুরো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেলে সেটাকে যদি স্ক্র্যাপ হিসেবে উদ্ধার করতে চাই, তো সেটার যে খরচ হবে সেটা ওই জাহাজ থেকে যা পাবো তার চেয়ে তার সমান বা অতিরিক্ত হয়ে যেতে পারে। এরপর দেখো এই উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে একটা বর্জন নোটিশ আছে। কি রয়েছে? এটি বর্জন নোটিশ বলে একটি কথা রয়েছে। বর্জন নোটিশ কি রয়েছে? বর্জন নোটিশ। তো বর্জন নোটিশ কি আমরা একটু জেনে নিই। বর্জন নোটিশ কেবল উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য, বীমা গ্রহীতা উদ্ধারযোগ্য বিষয়বস্তু দাবি পরিত্যাগ করেছেন বলে উল্লেখ করেন। তাহলে দেখো বিমাযোগ্য বিষয়বস্তুর ক্ষেত্রে কি হয়? বিমাযোগ্য বিষয়বস্তুর ক্ষেত্রে যখন বিমা কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ দিয়ে দিবে, তখন ওইখান থেকে কোনো স্ক্র্যাপ বা ভগ্নাবশেষ থাকলে সেটা তোমাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। সেটার বিমাযোগ্য, সেটার স্বার্থ হচ্ছে শুধুমাত্র বিমা কোম্পানির। তো এটাকে আমরা স্থলাভিষিক্ত নীতির আলোকে আমরা বিশ্লেষণ করি। এখন ওই যে তুমি যে ছেড়ে দিয়েছো, তোমার যার কোনো দাবি নেই, তুমি ক্ষতিপূরণ পেয়ে গিয়েছো, এটা একটা নোটিশ আকারে দিতে হবে এবং সেই নোটিশটাকে আমরা বলছি বর্জন নোটিশ। সেই নোটিশটাকে আমরা কি বলছি? বর্জন নোটিশ। এগুলো হচ্ছে সবই নৌবিমায় ব্যবহৃত শব্দ, নৌবিমায় ব্যবহৃত শব্দ। এরপর দেখো আংশিক ক্ষতিকে আমরা 4টি শ্রেণীতে ভাগ করেছিলাম। আংশিক ক্ষতিকে কয়টি শ্রেণীতে ভাগ করেছি? প্রধানত 4টি। যার প্রথমটি ছিল আমাদের সাধারণ আংশিক ক্ষতি। প্রথমটা কি ছিল? সাধারণ আংশিক ক্ষতি। তো এই যে সাধারণ আংশিক ক্ষতি, সাধারণ আংশিক ক্ষতি এটা কি? দেখো বলছে পণ্য, মাসুল ও জাহাজের মালিক প্রভৃতি সকল পক্ষের স্বার্থ রক্ষার্থে যে ক্ষতি সংঘটিত হয় তাকে আমরা সাধারণ আংশিক ক্ষতি বলি। তাকে আমরা কি বলি? সাধারণ আংশিক ক্ষতি বলি। তাকে আমরা সাধারণ আংশিক ক্ষতি বলি। দেখো যতগুলো পক্ষ জড়িত আছে তাদের সবার জন্য যদি কোনো ক্ষতি করা হয় তাকে আমরা সাধারণ আংশিক ক্ষতি বলি। আরো ভালোভাবে বললে তোমরা বুঝবা যে কমন যেটা সবার জন্য কমন, যে ক্ষতিটা সবার জন্য একই রকম খরচ বয়ে আনে। সাধারণত আংশিক ক্ষতি যেহেতু নৈতিক, তাই এটি 3টি পক্ষের মধ্যে বন্টন করা হয়: জাহাজ মালিক, পণ্য মালিক এবং মাসুল গ্রহণকারী। এরপরে দেখো প্রতিবাদ নামে একটি কথা রয়েছে। কি রয়েছে? প্রতিবাদ নামক একটা শব্দ আমরা নৌবিমার ক্ষেত্রে দেখতে পাই। তো নৌবিমার ক্ষেত্রে প্রতিবাদটা আসলে কি? প্রতিবেদনে দুর্ঘটনা এবং ক্ষতির পূর্ণ বিবরণ দেওয়া থাকে। তাহলে প্রতিবাদ হচ্ছে একটি প্রতিবেদন বা একটা রিপোর্ট, আমরা ইংরেজিতে বললে রিপোর্ট বলতে পারি। তো এই রিপোর্টে কি থাকে? দুর্ঘটনার পূর্ণ বিবরণ থাকে, দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ থাকে, দুর্ঘটনা এবং ক্ষতির কি থাকে? পূর্ণ বিবরণ দেওয়া থাকে, পূর্ণ বিবরণ দেওয়া থাকে। তবে এরূপ প্রতিবাদ জাহাজের অফিসার কর্তৃক নোটারি পাবলিকের সম্মুখে স্বাক্ষরিত হতে হবে। ক্ষতি প্রমাণের জন্য এই প্রতিবাদপত্র অপরিহার্য। তাহলে প্রতিবেদন বা প্রতিবাদ রিপোর্টে কি থাকে? দুর্ঘটনা এবং ক্ষতির পূর্ণ বিবরণ দেওয়া থাকে। কিন্তু এইটার ক্ষেত্রে একটা শর্ত রয়েছে। এটা যে জাহাজের অফিসার বা কর্মকর্তা রয়েছে সে অবশ্যই যে নোটারি পাবলিক রয়েছে তার নিকট কি তার সম্মুখে উপস্থিত হয়ে সে কি করবে? স্বাক্ষর করবে, না হলে কিন্তু সেটি বৈধ হবে না। তো আমরা সাধারণ আংশিক ক্ষতি দেখলাম। এবার বিশেষ আংশিক ক্ষতিতে যাব। আমরা আবার বিশেষ আংশিক ক্ষতিতে চলে যাব। তো বিশেষ আংশিক ক্ষতি ছিল আমাদের 2য় নম্বরে আংশিক ক্ষতির। বিশেষ আংশিক ক্ষতির ক্ষেত্রে দেখো কি হচ্ছে? বিমাকৃত বিষয়বস্তু যদি একাধিক হয় তবে এগুলোর মূল্য আলাদাভাবে বিভক্ত করা একাধিক হলে যায় না, এবং বিষয়বস্তু সবগুলো ক্ষতিগ্রস্ত না হয় কোনো একটি ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে বিশেষ আংশিক ক্ষতির সৃষ্টি হয়ে থাকে। দেখো আমাদের যদি বিমাকৃত বিষয়বস্তু একাধিক হয় সেক্ষেত্রে আলাদাভাবে কি করা যায় না, আমাদের করতে কি হয়? সমস্যার সম্মুখীন হতে হয়। যে ধরো কি বলছে, একাধিক যদি হয় বিমাকৃত বিষয়বস্তু, ধরো আমাদের জাহাজ রয়েছে 5টা এবং কখনো একটা ক্ষতিগ্রস্ত হলো, কখনো একাধিক ক্ষতিগ্রস্ত হলো, এসব বিষয়ের ক্ষেত্রে কি হয়? ক্ষতি নির্ণয় করা দুরূহ হয়ে পড়ে। সেক্ষেত্রে বিশেষ আংশিক ক্ষতির সৃষ্টি হয়। একটি বা দুটি বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হওয়ার এবং অন্যটি ক্ষতিগ্রস্ত না হয় এ ধরনের ক্ষতির মূল বৈশিষ্ট্য। ধরো 5টি জাহাজ আমাদের বীমা করা হয়েছে, 3টি ক্ষতিগ্রস্ত হলো বা 2টি হলো না, এই ধরনের কথাবার্তাকেই আমরা মূলত বলছি বিশেষ আংশিক ক্ষতি। এবার দেখো 3 নম্বরে যেটি রয়েছে বিশেষ চার্জেস। 3-এ রয়েছে বিশেষ চার্জেস এবং 4-এ রয়েছে স্যালভেজ চার্জেস। দুটি আমরা একটা স্লাইডের মধ্যে রেখেছি। তো বিশেষ চার্জেস হচ্ছে কি? বিমাকৃত বিষয়বস্তুর নিরাপত্তা বিধানে অথবা স্বার্থ রক্ষাতে বিমা গ্রহীতার পক্ষে যে ব্যয় হয় তাকেই হচ্ছে বিশেষ চার্জেস বলে। তাহলে বিশেষ চার্জেস কি? বিশেষ চার্জেস কি? বিমা গ্রহীতার পক্ষে যে ব্যয় করা হয়। তাহলে দেখো বিমাকৃত বিষয়বস্তু যেটা রয়েছে, বা ধরো তুমি জাহাজের বীমা করেছো, জাহাজের নিরাপত্তা বিধানে বিমা গ্রহীতার পক্ষে যে ব্যয় করা হয় সেটি মূলত হচ্ছে বিশেষ চার্জেস। আরেকটি রয়েছে দেখো স্যালভেজ চার্জেস। আরেকটি বিষয় রয়েছে কি? স্যালভেজ চার্জেস।
নৌ সমুদ্রের পথে সম্পত্তি উদ্ধারকারী বা উদ্ধারের কাজে সাহায্যকারীকে প্রদত্ত পুরস্কারকে বোঝায়। তাহলে স্যালভেজ চার্জেস কি? নৌ বিমার ক্ষেত্রে যখন তুমি ক্ষতির সম্মুখীন হবা বা ক্ষতিগ্রস্ত হবে কোনো বিষয়, তখন সেটা উদ্ধারের জন্য যে চার্জ প্রদান করা হয় সেটিকে মূলত বলা হয় স্যালভেজ চার্জ, স্যালভেজ চার্জেস। এরপরে দেখো আমরা সাধারণ আংশিক ক্ষতির ক্ষেত্রে আরো দুটি বিষয় দেখেছি, একটি হচ্ছে ত্যাগ শিকার আর একটি হচ্ছে গচ্চা। একটি হচ্ছে ত্যাগ শিকার। তো ত্যাগ শিকারটা আমরা একটু দেখি। ত্যাগ শিকারের ক্ষেত্রে বলা হচ্ছে কোনো সমূহ বিপদ থেকে জাহাজকে রক্ষা করার জন্য কিছু পণ্য অথবা জাহাজের অংশ বিশেষ সমুদ্রে নিক্ষেপ করা হলে করে যে জাহাজ হালকা করা হয় যেন ডুবে না যায়, তাকে আমরা বলছি হচ্ছে ত্যাগ শিকার। তাহলে দেখো সমুদ্রের পথে তুমি পরিবহন করে পণ্য নিয়ে যাচ্ছ, তো এক্ষেত্রে হঠাৎ করে ধরো ঝড় বা জলোচ্ছ্বাসের সৃষ্টি হলো বা বড় ঢেউ আসলো, সেক্ষেত্রে জাহাজ এমন অবস্থায় পরিণত হলো যে ডুবে যাচ্ছে। এক্ষেত্রে তোমাকে কি করতে হয়, যে জাহাজে বাহিত যে পণ্য রয়েছে সেগুলোর কিছুটা যদি তুমি ফেলে দাও, সেক্ষেত্রে জাহাজ হালকা হয়ে যাবে এবং হয়তো বা ডুবে যাওয়া থেকে রক্ষা পাবে। তো এক্ষেত্রে কি করতে হয়, আমাদের ত্যাগ শিকার করতে হয়। এই যে পণ্য আমরা ইচ্ছাকৃত ফেলে দিচ্ছি, এটাই হচ্ছে ত্যাগ শিকার। এটা হচ্ছে কি ত্যাগ শিকার। এরপর দ্বিতীয়টা দেখো গচ্চা। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সাধারণ আংশিক ক্ষতির ক্ষেত্রে, সেটি হচ্ছে গচ্চা বা এক্সপেন্ডিচার। নৌ বিপদের সময় জাহাজ বা পণ্য সামগ্রী নিরাপত্তার জন্য অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করা হলে তাকে গচ্চা বলে। তাহলে অতিরিক্ত অর্থ আমরা কখন একটি বিষয় দেখলাম যে আমরা পণ্য ফেলে দিই, সেটাকে আমরা বলছি ত্যাগ শিকার, আমাদের জাহাজকে বাঁচানোর জন্য। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গচ্চা। তো গচ্চা হচ্ছে ধরো তুমি বিপদে পড়েছো, তখন তোমার কিছু পণ্য হচ্ছে পরিবহন করে অন্য জাহাজে দিয়ে দেওয়া বা এখানে লেবার চার্জ লাগতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে কি, বা জাহাজকে হালকা করার জন্য যে চার্জগুলো লাগতে পারে সেগুলো হচ্ছে কি আমাদের গচ্চা, অর্থাৎ অতিরিক্ত চার্জ করা হলো। একটি বিষয় হচ্ছে তুমি ফেলে দিয়েছো শুধুমাত্র, আর কোনো খরচ করো নাই, এটা হচ্ছে আমাদের ত্যাগ শিকার। কিন্তু তুমি ফেলে দিচ্ছ বা ওইটা অপসারণের জন্য আরো খরচ করতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে অতিরিক্ত খরচ, এক্সপেন্ডিচার বা গচ্চা। নৌবিপদের সময় জাহাজ বা পণ্য সামগ্রিক নিরাপত্তার জন্য অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করা হলে তাকে আমরা গচ্চা বলি। সামুদ্রিক বিপদের সময় জাহাজকে হালকা করার জন্য কিছু পরিমাণ সামগ্রী অন্য জাহাজে তুলে দেওয়া বাবদ খরচ অথবা অন্য কোনো জাহাজ কর্তৃক ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে নিরাপদ গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া বাবদ খরচ। দেখা গেল জাহাজকে অন্য জাহাজ দ্বারা টেনে নিয়ে যেতে হচ্ছে বা অন্য জাহাজের হেল্প লাগতেছে, তো সেক্ষেত্রে হচ্ছে সেটাকে কি গচ্চা বলবো আমরা জাহাজকে। এবার দেখো পণ্য নিক্ষেপণ। পণ্য নিক্ষেপণ কি, দেখো জাহাজকে বড় বিপদের হাত থেকে রক্ষা করার জন্য বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলাকে আমরা কি বলি, পণ্য নিক্ষেপণ বা জেটিসন বলি। এরপর দেখো, তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের এই অধ্যায়ের যে টপিক ভিত্তিক আলোচনা। সেখানে আমরা অনেকগুলো টপিক আলোচনা করেছি। নৌবিমা কি, নৌবিমার মেজর ক্যাটাগরিতে 4টি শ্রেণীতে ভাগ করেছিলাম, জাহাজ বিমা, মাসুল বিমা, পণ্য বিমা, এইসব নামে। এরপরে আমরা দেখেছি ব্যক্ত এবং অব্যক্ত শর্ত। এরপর দেখেছি আমরা নৌ বিপদ কয় ধরনের, নৌ বিপদ 2 ধরনের, প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক। এরপর আমরা নৌ বিমায় ব্যবহৃত কতিপয় শব্দ বা নৌ বিমাপত্র কত ধরনের, 14 ধরনের আমরা দেখেছি এবং কতিপয় শব্দগুলো আমরা আলোচনা করলাম। এবং এরপরে আমরা নৌ বিমার যে ক্ষতি রয়েছে সেগুলো শ্রেণীবিভাগ করে বিস্তারিত আলোচনা করলাম। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের টপিক বিশ্লেষণ এবং বেসিক টু অ্যাডভান্স আলোচনা। এবার আমরা চলে যাব এই অধ্যায়ের এমসিকিউতে। এই অধ্যায়ের আমরা বোর্ড এমসিকিউগুলো, বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো সলভ করব এবং এই সলভের পরে কিন্তু আমরা সৃজনশীলে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো। আমরা এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা এই অধ্যায়ের বা ফিনান্সের ক্ষেত্রে, ফিনান্স দ্বিতীয় পদের ক্ষেত্রে কিভাবে আমরা এমসিকিউ সলভ করতে পারি। তো তোমাদের জন্য আমি 15টা এমসিকিউ রেখেছি। প্রথম যে এমসিকিউ রয়েছে সেটি দেখো, কোন বিমার ফলে আমদানি রপ্তানি বাণিজ্যের উন্নয়ন ঘটে। দেখো আমরা যে পণ্য পরিবহন করি, এই পণ্য পরিবহনের অনেকগুলো পথ রয়েছে। তোমরা সড়ক পথ দেখেছো, আকাশ পথ দেখেছো, নৌপথ দেখেছো। তো এই যে সড়ক পথে আমরা কিন্তু এক দেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার কোনো রুট পারমিট অনেক সময় নাও থাকতে পারে, দূরে দূরে যাওয়া সম্ভব না। কিন্তু আমাদের যে আকাশপথ রয়েছে এটি দিয়ে যাওয়া সম্ভব, পণ্য পরিবহন করা সম্ভব, কিন্তু এটির ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়। আর এই যে নৌপথ হচ্ছে প্রাচীন পথ, পণ্য পরিবহন বা মানুষের পরিবহনের প্রাচীন পথ হচ্ছে নৌপথ। এবং এই নৌপথে পণ্য পরিবহন হচ্ছে সবচেয়ে কম ব্যয়বহুল। তো এই জন্য কিন্তু এটি সবচেয়ে জনপ্রিয় এবং আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় পথ। তো আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যদি নৌপথ সবচেয়ে জনপ্রিয় হয় এবং নৌপথের সাথে জড়িত বিমা হচ্ছে আমাদের নৌ বিমা। নৌপথের সাথে জড়িত বিমা কোনটি? নৌ বিমা। তাহলে আমদানি রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ বা উন্নয়নে ভূমিকা রাখে কোনটি? নৌ বিমা। এরপরে দেখো নৌ বিমা, তাহলে আমরা প্রথমটি পেলাম নৌ বিমা। এরপরেরটা আমরা যাই 2-এ যদি যাই, মেরিন ইন্স্যুরেন্স আইন কত সালের? মেরিনের বাংলা হচ্ছে নৌ। মেরিনের বাংলা কি? মেরিনের বাংলা হচ্ছে নৌ। মেরিন ইন্স্যুরেন্সের বাংলা হচ্ছে নৌ বিমা।
তাহলে দেখো নৌ বীমা আমরা প্রথম স্লাইডেই পড়েছিলাম যে নৌ বীমা আইন হচ্ছে ব্রিটিশ আইন দিয়ে এখনো বাংলাদেশে পরিচালিত হচ্ছে, যেটি ছিল 1906 সালের, যেটি ছিল কি 1906 সালে। তাহলে নৌ বীমা আইন বা মেরিন ইন্স্যুরেন্স অ্যাক্ট হচ্ছে 1906 সালে। 3-এ যদি যাই, কোনটি নৌ বীমার ব্যক্ত শর্ত? তাহলে আমরা শর্ত তোমাদেরকে ব্যাখ্যা বিস্তারিত পড়িয়েছি ব্যাখ্যা সহকারে। তো সেখানে আমরা দুটি শর্ত দেখেছিলাম, ব্যক্ত এবং অব্যক্ত। এখন ব্যক্তর মধ্যে কোনটি ছিল দেখো, বিমাকৃত সম্পত্তির বৈধতা, ভিন্ন পথে গমন না করা, নির্দিষ্ট সময়ে যাত্রা, সমুদ্র যাত্রার বৈধতা। তো দেখো যে বিমাকৃত সম্পত্তির বৈধতা, ভিন্ন পথে গমন না করা, সমুদ্র যাত্রার বৈধতা, এই তিনটি কিন্তু কি অব্যক্ত শর্ত। এই তিনটি কি অব্যক্ত শর্ত। শুধুমাত্র নির্দিষ্ট সময়ে যাত্রা, নির্দিষ্ট সময়ে যাত্রা এটি ছিল কি ব্যক্ত শর্ত। এটি কি ছিল ব্যক্ত শর্ত। তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার। এর প্রশ্নের অ্যান্সার কি গ। এরপর 4-এ যদি যাই, রপ্তানিকারক কর্তৃক পণ্যের উৎপত্তি স্থল সম্পর্কে ঘোষণাপত্রকে কি বলি? তাহলে রপ্তানিকারক যখন পণ্য প্রেরণ করে, রপ্তানিকারক যখন পণ্য প্রেরণ করে তখন তার উৎপত্তি স্থল সম্পর্কে একটি ঘোষণা প্রদান করে, এবং এই ঘোষণাপত্রকে আমরা বলি হচ্ছে প্রভাব লেখ। এই ঘোষণাপত্রকে আমরা কি বলি? প্রভাব লেখ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক। এরপরে 5-এ যদি যাই, নৌ বীমায় আংশিক ক্ষতির বীমা দাবি প্রমাণের জন্য যেসব দলিলপত্র প্রয়োজন হয়। তাহলে নৌ বীমার ক্ষেত্রে যদি আংশিক ক্ষতির সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে যেসব বিষয়গুলো লাগবে সেগুলো দেখো। একটি হচ্ছে বীমাপত্র, একটি হচ্ছে পরিত্যাগের নোটিশ, একটি হচ্ছে জরিপকারীর প্রতিবেদন। তাহলে আমাদের নৌ বীমার ক্ষেত্রে কি হয়? আংশিক ক্ষতি হলে বীমাপত্র লাগে এবং জরিপকারীর প্রতিবেদন লাগে, পরিত্যাগের নোটিশ আমাদের প্রয়োজন হয় না। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি 1 ও 3। বীমাপত্র লাগবে, অর্থাৎ তুমি যে বীমা করেছো তার প্রমাণপত্র লাগবে, এবং যেখানে আমাদের চুক্তির সকল শর্তাবলী থাকবে, এবং তুমি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্য কি লাগবে? জরিপকারীর প্রতিবেদন লাগবে। জন্য কি লাগবে? জরিপকারীর প্রতিবেদন লাগবে। এবার দেখো নৌ বীমার অব্যক্ত শর্ত কোনটি? দেখো, সমুদ্রযাত্রার তারিখ, রক্ষী বহর থাকা, জাহাজে সমুদ্রের চলাচল যোগ্যতা, নিরপেক্ষতা ঘোষণা। তাহলে সমুদ্রের যাত্রার তারিখ, তারপর রক্ষী বহর থাকা, নিরপেক্ষতা ঘোষণা, এই তিনটি কিন্তু আমরা পড়েছি কোথায়? এই তিনটি পড়েছি আমরা ব্যক্ত শর্তের মধ্যে। এই তিনটি আমরা পড়েছি ব্যক্ত যে শর্তসমূহ রয়েছে সেখানে। আর জাহাজের সমুদ্রের চলাচল যোগ্যতা, এটা হচ্ছে অব্যক্ত শর্ত। এটা না বললেও বুঝে নিতে হবে যে জাহাজটি হচ্ছে চলাচল যোগ্যতা রয়েছে জাহাজটির। এবার 7-এ যদি যাই, নৌ বীমায় একটি সম্পত্তির বীমাকৃত মূল্য 50,000 টাকা। বীমাকৃত মূল্য কত? 50,000 টাকা। বীমাকৃত মূল্য 50,000 টাকা। ক্ষতির পরিমাণ 20,000 টাকা। ক্ষতি সংগঠনকালে সম্পত্তির বাজার মূল্য ছিল 1 লক্ষ টাকা। জাহাজটির সমন্বিত ক্ষতি কত? তাহলে দেখো, আমাদের বীমাকৃত মূল্য ছিল 50,000 টাকা, কিন্তু এটি আংশিক ক্ষতি হয়েছে, অর্থাৎ 20,000 টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাকে আমরা বলছি আংশিক ক্ষতি। এটিকে আমরা কি বলি? আংশিক ক্ষতি। তো এক্ষেত্রে আমরা আনুপাতিক হারে, আমরা যে ক্ষতি রয়েছে ক্ষতিপূরণ নির্ণয় করবো, সেটি হচ্ছে আনুপাতিক হারে। তো আনুপাতিক হারে নির্ণয়ের ক্ষেত্রে, এই যে জাহাজটির সমন্বিত ক্ষতি নির্ণয়ের ক্ষেত্রে বা আনুপাতিক হারে নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, আমরা উপরে দিব হচ্ছে বীমাকৃত মূল্য। উপরে কি দিব? উপরে দিব বীমাকৃত মূল্য। উপরে দিব এই অংশটি আমরা উপরে দিব। তাহলে উপরে দেব 50,000। উপরে কত দিব? 50,000। নিচে দিব হচ্ছে আমাদের ওই সম্পদের বাজার মূল্য। ওই সম্পদের বাজার মূল্য দেখো রয়েছে কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আমরা নিচে দিব, 1 লক্ষ টাকা। এটা দিয়ে ডিভাইড করার পর আমরা হচ্ছে মাল্টিপ্লাই করব আমাদের যে ক্ষতির পরিমাণ রয়েছে। কি দিয়ে মাল্টিপ্লাই করব? ক্ষতির পরিমাণ দিয়ে। কি দিয়ে মাল্টিপ্লাই করব? ক্ষতির পরিমাণ দিয়ে। তাহলে এখানে ক্ষতির পরিমাণ আছে 20,000 টাকা। আমরা 20,000 দিয়ে মাল্টিপ্লাই করি। দেখো, এখন আমরা যদি ক্যালকুলেটরে তোমরা যদি ক্যালকুলেশন করতে চাও করতে পারো। 1 2 3 4, 4টা শূন্য আমরা কেটে দিলাম। এখানে আরো একটা শূন্য রয়েছে। 1 2 3 4, 4টা শূন্য আমরা কেটে দিলাম। এখানে 1 লক্ষ, আমি একটি শূন্য কম দিয়েছি। 1 লক্ষ টাকা ছিল। 1 লক্ষ। তাহলে 1 2 3 4। দেখো, এখন আমাদের কত টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে? উপরে কত ছিল? 50,000 ডিভাইডেড বাই, এখানে একটা 2 রয়েছে। আচ্ছা, আমরা যদি এটা কেটে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 5 দুগুণে 10,000 টাকা। 5 দুগুণে কত টাকা? 10,000 টাকা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। তাহলে সমন্বিত ক্ষতি হচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে আমরা এই ধরনের আংশিক ক্ষতির ক্ষেত্রে কিভাবে মূল্য নির্ধারণ করতে পারি? উপরে আমরা বীমাকৃত মূল্য দিব, নিচে আমরা সম্পত্তির বাজার মূল্য দিব এবং ক্ষতির পরিমাণ দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ, 20,000 টাকা। আমাদের অ্যান্সার কি হচ্ছে? খ, 20,000 টাকা। এরপরে 8-এ যদি যাই, সোনার বাংলা প্রতিষ্ঠানের মালিক বারবার বীমাপত্র খোলার বদলে তার নতুন জাহাজগুলোর সাথে গড়পড়তা হারে পুরাতন জাহাজগুলো বীমা একত্রে করেন। তিনি যে বীমাপত্র গ্রহণ করছে সেটি
কোন ধরনের? তাহলে দেখতে পাচ্ছি আমরা নতুন পুরাতন সব বিমাই সব জাহাজে কি একই বিমাপত্রের আওতায় আসছে। তাহলে একটা দেখছি ছাউনি বিমাপত্র, এটি হচ্ছে বহুজাহাজী বিমাপত্র, নামিক, এবং আরেকটি হচ্ছে বন্দর ঝুঁকি। তাহলে দেখো ছাউনি, বহুজাহাজী, নামিক, বন্দর ঝুঁকি। যখন কি হয়, যখন একের অধিক বা সবগুলো জাহাজ একই বিমাপত্র আসে সেটাকে আমরা কি বলি? বহুজাহাজী বিমাপত্র বলি, যেটিকে আমরা কি বলি? বহুজাহাজী বিমাপত্র বলি। এরপর দেখো 9 যদি যাই, কোনটি নৌ বিপদ? কোনটি নৌ বিপদ? তো নৌ বিপদের আমরা কতিপয় শব্দ পড়েছি। দেখো এখানে বলছে গচ্চা, বিশেষ খরচা বলি, উদ্ধার সংক্রান্ত খরচ। তো এই খরচ সংক্রান্ত বিষয়গুলোকে আমরা মূলত গচ্চা বলে থাকি, বা অতিরিক্ত খরচ বলে থাকি, বা এক্সপেন্ডিচার বলে থাকি, যেটা কিন্তু বিপদ না। বিপদ থেকে উদ্ধারের জন্য খরচ। খরচ কেন করা হয়? বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। আর এই যে পণ্য নিক্ষেপণ হচ্ছে নৌ বিপদ। পণ্য নিক্ষেপণ কি? নৌ বিপদ। অর্থাৎ তুমি বিপদে পড়ে যখন পণ্য ফেলে দাও সেটাকে আমরা বলছি নৌ বিপদ। তাহলে পণ্য নিক্ষেপণ হচ্ছে একটি নৌ বিপদ। 10 যদি যাই, যে বিমাপত্রে সুনির্দিষ্ট যাত্রার কথা উল্লেখের পাশাপাশি সময়ের উল্লেখ থাকে, তাহলে দুইটি বিষয় উল্লেখ থাকবে। এটা হচ্ছে সুনির্দিষ্ট যাত্রার কথা এবং পাশাপাশি সময়ের উল্লেখ। তো এ ধরনের বিমাপত্রকে আমরা কি বলি? দেখো একটা হচ্ছে যাত্রার বিমাপত্র, একটা হচ্ছে নির্দিষ্ট সময়ের বিমাপত্র বা শুধু সময়ের বিমাপত্র। আর যখন দুইটা একসাথে থাকে তখন আমরা বলি মিশ্র বিমাপত্র। দুইটা একসাথে থাকলে আমরা কি বলি? মিশ্র বিমাপত্র। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। অ্যান্সার কি হবে? ক। 11 নং এমসিকিউতে যদি যাই, পণ্য নিক্ষেপ বা জেটিসন কোন ধরনের সামুদ্রিক ঝুঁকি? দেখো পণ্য নিক্ষেপণ বা জেটিসন কোন ধরনের সামগ্রিক ঝুঁকি? তাহলে পণ্য নিক্ষেপের ইংরেজি হচ্ছে জেটিসন, যেটিকে আমরা কোন ধরনের সামগ্রিক ঝুঁকি বা বিপদ বলতে পারি? দেখো প্রথমে হচ্ছে গচ্চা। গচ্চা হচ্ছে খরচ। গচ্চা হচ্ছে কি? খরচ। এবার দেখো ত্যাগ শিকার। আমরা যখন জাহাজকে ডুবে যাওয়ার হাত থেকে যখন রক্ষা করার জন্য কোনো কিছু ফেলে দিই সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ত্যাগ শিকার। তো এই যে পণ্য নিক্ষেপ কিন্তু এক ধরনের ত্যাগ শিকার। পণ্য নিক্ষেপ কি? এক ধরনের ত্যাগ শিকার। তাহলে খ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 12তে যদি যাই, জনাব সেলিম জাহাজ ও জাহাজস্থিত মালামালের জন্য 10 লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন। বিমা চুক্তি অনুযায়ী তিনি 10 জুলাই 2018 তারিখে সিঙ্গাপুর বন্দর থেকে যাত্রা শুরু করে 30 জুলাই 2018 তারিখে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জনাব সেলিমের বিমাপত্রটি কোন ধরনের ছিল? দেখো জাহাজস্থিত মালামালের জন্য 10 লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন বিমা চুক্তি অনুযায়ী 10 জুলাই। তাই দেখো এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের, বলেছে সময়ের বিষয়ে শর্ত দিয়েছে। এই বিমা চুক্তিতে কি করেছে? নির্ধারিত সময় উল্লেখ করে দিয়েছে। তাহলে এটি ছিল একটি সময়ের বিমাপত্র। এটি কোন ধরনের বিমাপত্র ছিল? সময় বিমাপত্র। এরপরে আমরা 13তে যদি যাই, জাহাজ বিমার দাবি আদায়ের ক্ষেত্রে যেসব দলিল জমা দিতে হয়। তা জাহাজ বিমার দাবি আদায়ের ক্ষেত্রে ধরো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে তুমি কি কি দিবা? দেখো প্রথমে বলছে চালান রসিদ, এরপরে বলছে চার্টার পার্টি, এরপর হচ্ছে জরিপকারীর প্রতিবেদন। তাহলে তোমাকে চার্টার পার্টি দিতে হবে এবং জরিপকারীর প্রতিবেদন দিতে হবে। চালান রসিদ কোনো প্রয়োজন নেই। চালান রসিদ হচ্ছে আমদানিকারকের জন্য, তোমার জন্য হচ্ছে কি? চার্টার পার্টি এবং হচ্ছে জরিপকারীর প্রতিবেদন। এই দুটি বিষয় না দিলে তুমি ক্ষতি আদায় করতে পারবা না বিমা কোম্পানির কাছ থেকে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2 ও 3। আমাদের অ্যান্সার কি? 2 ও 3। এবার 14তে যদি যাই, মামুন শিপিং তাদের সবগুলো নৌযানকে একত্রে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি বিমাপত্রের অধীনে এক্স কোম্পানির কাছে বিমা করে। তাহলে সকল নৌযানকে, সবগুলো নৌযানকে একটি বিমাপত্রের অধীনে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি বিমাপত্রের অধীনে। এবার পরে বলছে উক্ত কোম্পানিতে বিমা করে বিমা কোম্পানিটির ঝুঁকি হ্রাসের জন্য ঝুঁকি হ্রাসের জন্য ওয়াই বিমা কোম্পানির কাছে অংশ বিশেষ বিমা করে। তাহলে এক্স কোম্পানির কাছে মামুন শিপিং কোম্পানি করেছিল এবং সকল জাহাজ একসাথে করেছে। যখন দেখেছে এক্স কোম্পানির ঝুঁকি তাদের জন্য বেশি হয়ে যাচ্ছে, তখন তারা কিছু অংশ ওয়াই কোম্পানির কাছে স্থানান্তর করেছে। এখন বলছে মামুন শিপিং কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছে? দেখো একই বিমাপত্রের আওতায় যদি অনেকগুলো জাহাজ একসাথে করা হয় তখন সেটাকে আমরা ভাসমান বলতে পারি, বহু জাহাজই বলতে পারি। তো এক্ষেত্রে দেখো বহু জাহাজই নাই, শুধুমাত্র ভাসমান আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে ভাসমান। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ভাসমান। কি হবে? ভাসমান বিমাপত্র। এরপর দেখো উদ্দীপকে এক্স কোম্পানি পুনরায় ওয়াই বিমা কোম্পানির নিকট বিমা করায়। তাহলে এক্স কোম্পানি তার ঝুঁকি হ্রাসের জন্য কি করেছে? ওয়াই কোম্পানির কাছে কিছু অংশ ট্রান্সফার করেছে। তাহলে দেখো ঝুঁকির পরিমাণ হ্রাস পেয়েছে, বিমা দাবির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিমা দাবির ক্ষেত্রে একটা কোম্পানি হলে আমাদের ঝুঁকি বাড়ে, অর্থাৎ অর্থ পাওয়ার নিশ্চয়তা কম থাকে। যেহেতু দুটি কোম্পানি হয়ে গেছে, আমাদের বিমা দাবি প্রাপ্তির সম্ভাবনা কি হয়েছে? বেশি হয়েছে। বিমা গ্রহীতার আস্থা বৃদ্ধি পেয়েছে। বিমা গ্রহীতা দেখেছে যে বিমা কোম্পানি কিছুটা ঝুঁকি স্থানান্তর করেছে, তো বিমা গ্রহীতা যিনি আছে অর্থাৎ মামুন শিপিং কোম্পানি, তাদেরও কিন্তু আস্থা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 1, 2 ও 3। আমাদের অ্যান্সার কি হবে? 1, 2 ও 3।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের 15 নং এমসিকিউতে চলে এসেছি। এই অধ্যায়ের 15টি এমসিকিউ তোমাদেরকে আমি সলভ করাবো বলেছিলাম। এখন আমরা একটা সৃজনশীল দেখব, এবং সৃজনশীলের ক্ষেত্রে তোমাদের আমি সবসময় যে পরামর্শটা দিয়ে থাকি, আমরা প্রথমে যেহেতু প্রশ্ন পাওয়ার পর, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন পাওয়ার পর আমরা হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করে নিব যে কোন 60টি সৃজনশীল আমি লিখতে পারবো। তো সেই 60টি সৃজনশীল আইডেন্টিফাই করার পর আমরা যখন এখানে আসব, তখন কিন্তু আমরা আর প্রথমে উদ্দীপক পড়বো না, বরং ক ও খ আমরা প্রথমে সমাধান করে নিব। প্রথমে কি করব, ক ও এবং খ সমাধান করে নিব। গ করার সময় আমরা হচ্ছে উদ্দীপক পড়বো, গ সমাধান করার সময় কি করব, আমরা উদ্দীপক পড়বো। তাহলে কতে দেখো বলছে ত্যাগ স্বীকার কি, কতে কি বলছে ত্যাগ স্বীকার কি। তাহলে ত্যাগ স্বীকার আমরা আমাদের যে টপিক ভিত্তিক আলোচনা ছিল এই অধ্যায়ের, সেখানে পড়েছি, একটু আগে এমসিকিউ করার সময় আবারও বলেছি। তো ত্যাগ স্বীকার কি, যখন সমুদ্র পথে জাহাজের কোনো বিপদ হয় বা নৌবিমার ক্ষেত্রে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে হয়, তখন আমরা কিছু পণ্য বা ডুবে যাওয়ার হাত থেকে জাহাজকে রক্ষার জন্য আমরা কিছু পণ্য যখন ফেলে দিই, তাকে আমরা কি বলি, ত্যাগ স্বীকার বলি। অর্থাৎ আমরা ইচ্ছাকৃত পণ্য ফেলে দিচ্ছি কি, বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য, যেটিকে আমরা বলি ত্যাগ স্বীকার। তো আমাদের নমুনা উত্তর কি রয়েছে দেখো, সামুদ্রিক বিপদ থেকে জাহাজ ও মালামালকে রক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে কোনো অংশ বিনষ্ট করা, মাসুল বা পাল বা অন্য কিছু কেটে ফেলা বা মালামাল আংশিক সমুদ্রে নিক্ষেপ করাকে ত্যাগ স্বীকার বলা হয়। তো আমি তোমাদেরকে যেটি বললাম সেইভাবে লিখলেই কিন্তু হবে। তো এটা ছিল আমাদের কয়ের 1 নম্বরের প্রশ্ন। তোমরা যদি একটু সংজ্ঞাটা সঠিকভাবে দিতে পারো তাহলে জ্ঞানমূলকে 1 পেয়ে যাবো। আমরা এবার 2-এ যাব। 2-এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, ভাসমান নৌবিমাপত্র জাহাজ ব্যবসায়ীদের জন্য বেশি উপযোগী কেন। তো ভাসমান বিমাপত্রের মূল বিষয়বস্তু কি। ভাসমানের ক্ষেত্রে আমরা দেখেছি যে একই মালিকের যখন একাধিক জাহাজ থাকে, তখন তিনি কি করেন, একই বিমাপত্রের আওতায় সবগুলো জাহাজ বিমা করে ফেলেন। এক্ষেত্রে তার কি হয়, সবগুলোর হিসাব রাখতে হয় না, আলাদাভাবে প্রিমিয়াম প্রদান করতে হয় না। তো অনেকটা ঝামেলা মুক্ত থাকতে পারেন এবং তিনি কি থাকে, নিশ্চিত থাকতে পারেন, তার ঝুঁকি হ্রাস পায়। তো ভাসমান নৌ বিমাপত্র কি, তোমরা যদি একটু দেখো, বলছে জাহাজ ব্যবসায়ীরা তাদের একাধিক জাহাজ একই বিমাপত্রের আওতায় বিমা করতে পারে বলে ভাসমান নৌ বিমাপত্র বেশি উপযোগী। বড় জাহাজ ব্যবসায়ীদের অনেক জাহাজ বিভিন্ন বন্দরের রুটে কর্মরত থাকে, এসব জাহাজের প্রতিটির জন্য আলাদা বিমা করা কষ্টকর। তাই একক বিমাপত্রের অধীনে সবগুলো জাহাজ বিমা করা হলে জাহাজ ব্যবসায়ীদের জন্য সুবিধা হয়। ভাসমান নৌ বিমাপত্রে সেই সুযোগ থাকায় বড় জাহাজ ব্যবসায়ীদের জন্য ভাসমান নৌ বিমাপত্র বেশি উপযোগী। তো তোমরা প্রথমে যে এক লাইনে ভাসমান নৌ বিমাপত্র কি এটা লিখলা, তখন কিন্তু তোমরা 1 মার্ক পাবা, এবং পরবর্তীতে এই ভাসমান নৌ বিমাপত্র কেন ব্যবসায়ীদের কাছে বেশি জনপ্রিয় বা সুবিধাজনক সেটা লিখলে আর 1 মার্ক পাবা। তো এটাই কিন্তু আমাদের অনুধাবন লেখার নিয়ম। এরপর আমরা প্রয়োগে যাব। প্রয়োগের ক্ষেত্রে আমরা আগে উদ্দীপক পড়ে নিব। গতে যাওয়ার আগে দেখো, জনাব মাহমুদ জাহাজ যোগে পণ্য প্রেরণে একটি বিমাকারী প্রতিষ্ঠান থেকে একটি নৌ বিমাপত্র গ্রহণ করেন। বিমাকৃত বিষয়বস্তুর মূল্য 50,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার মূল্য পূর্বে নির্ধারণ করা হয়েছে। পূর্বেই কি বিমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করা হচ্ছে, অর্থাৎ এটিকে আমরা বলতে পারি মূল্যায়িত বিমাপত্র। এই অধ্যায় আলোচনার সময় তোমাদেরকে আমি মূল্যায়িত এবং অমূল্যায়িত বিমাপত্র পড়িয়েছি, এবং মূল্যায়িত বিমাপত্রের ক্ষেত্রে তোমরা কি দেখেছো যে বিষয়বস্তু বা বিমাকৃত বিষয়বস্তু বা সম্পদের মূল্য পূর্বেই নির্ধারিত করা হয়। তাহলে এটা আমরা বলতে পারি এটি হচ্ছে মূল্যায়িত বিমাপত্র। এটি কি, এটি মূল্যায়িত বিমাপত্র, মূল্যায়িত বিমাপত্র। ওকে, এরপর দেখো বলা হচ্ছে প্রতিমধ্যে জাহাজটির দুর্ঘটনা কবলিত হয়, দুর্ঘটনায় জাহাজটির ক্ষতির পরিমাণ দাঁড়ায় 4 লক্ষ টাকা। জাহাজের ক্ষতির পরিমাণ কত, 4 লক্ষ টাকা। জাহাজের বাজার মূল্য তখন 15 লক্ষ টাকা। এখন বলছে উদ্দীপকে জনাব মাহমুদ কত টাকা ক্ষতিপূরণ পাবেন। তাই দেখো, আমাদের সম্পূর্ণ ক্ষতি হয়নি, সম্পূর্ণ বিমাকৃত বিষয় হচ্ছে 5 লক্ষ টাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে 4 লক্ষ টাকা। তাহলে এটি হচ্ছে আংশিক ক্ষতি। এটি কি, আংশিক ক্ষতি। তাহলে আংশিক ক্ষতির ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সমন্বিত পদ্ধতিতে আমাদের কি করতে হবে, ক্ষতির পরিমাণ বা বিমা দাবি নির্ণয় করতে হবে। সমন্বিত বিমা দাবি নির্ণয় করতে হবে। আমাদেরকে কি করতে হবে, সমন্বিত বিমা দাবি নির্ণয় করতে হবে। বিমা দাবি মানে কত টাকা তিনি ক্ষতিপূরণ পাবেন মানে কি, বিমা দাবি। তাহলে আমরা বিমা দাবি কিভাবে করতে পারি, একটু আগে একটা এমসিকিউতে তোমাদের দেখিয়েছি। উপরে আমরা দিব হচ্ছে বিমাকৃত মূল্য, নিচে দিব বাজার মূল্য, এবং ক্ষতিপূরণ দিয়ে মাল্টিপ্লাই করব। তো সেটি আমরা যদি একটু দেখি, গতে যাই। তো দেখো বলেছে জনাব মাহমুদের ক্ষতি পরিমাণ নির্ণয়। এক্ষেত্রে সূত্র হচ্ছে সমন্বিত আনুপাতিক ক্ষতির সূত্রটা একটু দেখো। সমন্বিত আনুপাতিক ক্ষতির ক্ষেত্রে আমরা উপরে কি দিব, উপরে দিব হচ্ছে ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিমাকৃত মূল্য। তো ক্ষতিগ্রস্ত সম্পত্তির দেখো বিমাকৃত মূল্য আছে আমাদের 5 লক্ষ টাকা। কত টাকা, 5 লক্ষ টাকা। তো এই বিষয়গুলো আমরা একটু লিখে দেব। ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিমাকৃত মূল্য আমরা পেয়েছি উদ্দীপকে 5 লক্ষ টাকা। যেহেতু 3 মার্কের প্রশ্ন, আমরা একটু লিখে করব 5 লক্ষ টাকা। এবার দেখো ক্ষতিগ্রস্ত সম্পত্তির বাজার মূল্য কত।
ক্ষতিগ্রস্ত সম্পত্তির বাজার মূল্য আমরা পেয়েছি 15 লক্ষ টাকা, যেটিতে আমরা ডিভাইড করব। বাজার মূল্য পেয়েছি আমরা কত টাকা? 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। ওকে, 15 লক্ষ টাকা। এবার দেখো ক্ষতির পরিমাণ ছিল আমাদের 4 লক্ষ টাকা। ক্ষতির পরিমাণ কি? 4 লক্ষ টাকা। আংশিক ক্ষতি হচ্ছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। এখন আমরা এই সূত্র অনুযায়ী পুরো ভ্যালুগুলো ফর্মুলাতে বসাবো। তো উপরে আমরা দেখলাম ক্ষতিগ্রস্ত বিমাকৃত মূল্য, যেটি হচ্ছে 5 লক্ষ টাকা। যেটি হচ্ছে কত? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। ওকে, এরপর দেখো আমাদের ক্ষতিগ্রস্ত সম্পত্তির মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা। কত টাকা? 15 লক্ষ টাকা, যেটি আমরা ডিভাইড করবো। এই সূত্র অনুযায়ী কি করবো? এই যে ডিভাইড দেওয়া আছে দেখো, 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। ওকে, এবার দেখো ক্ষতির পরিমাণ হচ্ছে 4 লক্ষ টাকা। ক্ষতির পরিমাণ কত? 4 লক্ষ টাকা। এখন এটা যদি তোমরা ক্যালকুলেটরে ডিভাইড করো তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5, এখানে 15, তার মানে আমরা বুঝতে পারছি 1/3। 1/3 গুণ 4 লক্ষ টাকা। তোমরা ক্যালকুলেটরে একবারে করতে পারো, আমার কাছে এখন হাতে ক্যালকুলেটর নেই, তো আমি এই জন্য ডিভাইড করে করতেছি। তো দেখো এই যে এই শূন্যগুলো একসাথে কেটে দিলাম আর কি। তো 5/15 মানে 1/3। 1/3 কে, অর্থাৎ উপরে 1 আছে, তার মানে উপরে আছে 4 লক্ষ টাকা। আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 1,33,333.33 টাকা। 33 টাকা। তো এটি হচ্ছে কি জনাব মাহমুদের ক্ষতিপূরণের পরিমাণ। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1,33,333.33 টাকা। ওকে, তো এইটা লিখলে কিন্তু এখানে যেহেতু ম্যাথ দিয়েছে, তোমরা যদি একটু সূত্রটা লিখে ভ্যালুগুলো বসিয়ে তারপরে যদি ক্যালকুলেশন করো, তোমাদের ক্যালকুলেশন যদি ঠিক থাকে তাহলে তোমরা 3 এ 3 পেয়ে যাবে। এরপর আমরা ঘতে যাব। কোথায় যাব? ঘতে। দেখো ঘ এর ক্ষেত্রে হচ্ছে উদ্দীপকে আলোচিত বীমাপত্রটি বীমা গ্রহীতা যথাযথ ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত করে, ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকে আলোচিত বীমাপত্রটি কোন ধরনের বীমাপত্র, আমাদেরকে এইটাকে বুঝতে হবে। আমি কিন্তু তোমাদেরকে পড়ানোর সময় দেখিয়ে দিয়েছি যে বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করা হয়ে গিয়েছে বীমা করার সময়। তাহলে এটি হচ্ছে মূল্যায়িত বীমাপত্র। নৌ বীমার ক্ষেত্রে এটি কোন ধরনের বীমাপত্র? মূল্যায়িত বীমাপত্র। তো মূল্যায়িত বীমাপত্রের ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে যেহেতু আগে থেকেই বীমা দাবি, বীমার পরিমাণ বা বিষয়বস্তু, সম্পদের বিষয়বস্তু মূল্যায়ন করা থাকে নৌ বীমার ক্ষেত্রে। তো আমাদের পরবর্তীতে ক্ষতির পরিমাণ আমরা খুব সহজে যেমন গতে নির্ণয় করতে পেরেছি। কিন্তু আগে থেকে যদি মূল্যায়ন করা না থাকে সেক্ষেত্রে আমরা বাজার মূল্যের সাথে তুলনা করে ক্ষতির পরিমাণ বা বীমা দাবির পরিমাণ নির্ণয় করতে আমাদের জন্য দূর হয়ে পড়ে বা পরবর্তীতে জটিলতা দেখা যায়। বীমা কোম্পানি একরকম বলতে পারে, তুমি আর একরকম বলতে পারো। তো এই জন্য পূর্বের থেকে কি করতে হয়? আমাদের বীমার মূল্য, বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে নিতে হয়। তো আমরা ঘয়ের অ্যান্সারটা কিভাবে দেবো দেখো, 4টি ভাগে আমরা ভাগ করব। প্রথমে আমরা বলবো যে উদ্দীপকে বীমাপত্রটি কোন ধরনের? মূল্যায়িত বীমাপত্র। সেই কথাটি আমরা বলবো, মূল্যায়িত বীমাপত্রটি বীমা গ্রহীতার যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করে। এবার মূল্যায়িত বীমাপত্র কি আমরা সেটি বলার চেষ্টা করব। তো তুমি এইটুকু লিখলে 1 পাবা। এরপর আমরা যে এটা মূল্যায়িত বীমাপত্রের যে বিষয়বস্তুটা আছে এটা যদি ব্যাখ্যা করতে পারো তাহলে আরো 1 পাবা। তো এখানে আমরা দ্বিতীয় ধাপে মূল্যায়িত বীমাপত্র কি সেটা ব্যাখ্যা করব। তো সেই ব্যাখ্যাটা আমি তোমাদেরকে বলেছি, আগে থেকে মূল্য নির্ধারণ করা থাকে। বিষয়বস্তুর মূল্য যে বিমাকিত অঙ্ক হিসেবে উল্লেখ করা হয়, বিষয়বস্তুর ক্ষতিগ্রস্ত হলে তাকে বিমাকিত মূল্যে সমপরিমাণ ক্ষতি বীমাকারী পূরণ করে ক্ষতির পরিমাণ। এবার দেখো উদ্দীপকের সাথে এবার আমাদেরকে অ্যালাইন করতে হবে। উদ্দীপকের সাথে যে এটা মূল্যায়িত বীমাপত্র কেন সেটা আমাদেরকে অ্যালাইন করতে হবে। দেখো যেহেতু আগে থেকে দাম নির্ধারণ করা, বিষয়বস্তুর দাম বা মূল্য নির্ধারণ করা, এজন্য আমরা বলতে পারি এটি হচ্ছে কি, এটি হচ্ছে মূল্যায়িত বীমাপত্র। তো এটা অ্যালাইন করতে পারলে তুমি আরো 1 পাবা। এবং শেষে তোমাকে উচ্চতর দক্ষতার আলোকে পুরোটা মূল্যায়ন করতে হবে। পুরোটা মূল্যায়ন করতে হবে। তো মূল্যায়িত বীমাপত্রের অঙ্কের সমান বা বেশি পরিমাণ ক্ষতি হলে ওই বিমাকৃত মূল্য বীমা দাবি দেওয়া হয়, তবে আংশিক ক্ষতি হলে সমন্বিত বা আনুপাতিক হারে দেওয়া হয়। যেমন আমরা গতে করলাম যে হচ্ছে একটা সম্পদের বিমাকিত মূল্য ছিল 5 লক্ষ টাকা এবং আমরা দেখেছি আংশিক ক্ষতি হয়েছে এবং খুব সহজে কিন্তু আমরা মূল্য নির্ধারণ করতে বলেছি। তো এই বিষয়গুলোই তোমাদেরকে কিন্তু লিখতে হবে। পরবর্তীতে তুমি এই ধাপটা যদি করতে পারো তাহলে আরো 1 পাবা। এভাবেই কিন্তু আমরা সৃজনশীল ধাপে ধাপে লিখলে আমরা কিন্তু পুরো 10-এ, যদি তুমি সঠিকভাবে লিখতে পারো এভাবে ধাপে ধাপে, তাহলে কিন্তু 10-এ 10ও উঠানো যায়। এবং তোমরা জানো আমি কিন্তু যশোর বোর্ডে 2021 সালে 3য় স্থান অর্জন করেছিলাম। তো সেক্ষেত্রে কিভাবে লিখতে হয় এই বিষয়গুলো আমি যেভাবে করেছিলাম আমার সময় সেইভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা আশা করি এই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝে নিবা, একটু ভালোভাবে করবা। এবং আসলে যে সৃজনশীলে থিওরিটিক্যাল প্রশ্নেও 10-এ 10 পাওয়া যায় এটা কিন্তু অবিশ্বাস্য কোনো ব্যাপার না। আমার কয়েকটি সাবজেক্টে 70-এ 70 ছিল, আর 70-এ 68 ছিল, 69 ছিল এসএসসিতে এবং এইচএসসিতে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা কিভাবে করেছি সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে এই ফ্রি কোর্সে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা
আশা করি এই ক্লাসগুলো করে উপকৃত হচ্ছে, মনোযোগ সহকারে করছো, এটি আমাদের বিশ্বাস। স্কুল অফ এক্সেলেন্স সবসময় তোমাদের পাশে রয়েছে। এসএসসি 26-এর জন্য যেমন শুভকামনা, পাশাপাশি তোমরা আপকামিং ব্যাচ যারা রয়েছে 27 রয়েছে, 28 যদি কেউ থাকো তাদের জন্য কিন্তু শুভকামনা। অর্থাৎ এইচএসসি একাদশ, দ্বাদশ এবং এসএসসি সবার জন্য কিন্তু আজকের ক্লাসটি। তো এই ক্লাসগুলো করে আমরা আমাদের বিশ্বাস যে তোমরা উপকৃত হও। তোমাদের ভালো রেজাল্টই কিন্তু আমাদের অনুপ্রেরণা। তোমরা আশা করি এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পড়াশোনা করবা। সবাই সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, তোমরা সবাই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করো, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও কোনো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।